জাহ আলম ইস্যুতে ঋণ কেলেঙ্কারির মূল হোতা সোনালী ব্যাংকের কর্মচারী মাইনুল, নিজেদের দায় অস্বীকার করে হাইকোর্টে দুদকের প্রতিবেদন। সপ্তাহখানেকের মধ্যে ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বিএনপির, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। নদী রক্ষায় মূল টার্গেট অবৈধ আবাসন প্রকল্প উচ্ছেদ, কেমিক্যাল গুদাম সরানোর অভিযানে ১০০ মণ মেয়াদোত্তীর্ণ রাসায়নিক জব্দ। পাক ভারত উত্তেজনায় নতুন রসদ, পাকিস্তানি ড্রোন ভূপাতিত এবং ভারতীয় সাবমেরিন ফিরিয়ে দেওয়ার পাল্টাপাল্টি দাবি। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধে 7টার খবরে। শুনছিলেন সিলনটি শিরোনাম, আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, আমি সাবিহা নিগার দৃষ্টি। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার দ্বারা তৈরি আরএফএল গ্যাস স্টোভ, রান্নাঘরের সবার প্রেম। পুরো খবর। জাহ আলমের কারাবাসে ঋণ কেলেঙ্কারির মূল হোতা সোনালী ব্যাংকের স্টাফ মাইনুল। ব্যাংকের নিকাশ ঘরে আবু সালেককে জাহ আলম দেখিয়ে ঋণ পাশের মূল কারিগর ছিলেন তিনি। হাইকোর্টে জমা দেয়া ১৩২ পৃষ্ঠার রিপোর্টে এমন দাবি করেছে দুদক। একই সাথে নিজেদের নির্দোষ বলেও দাবি করে সংস্থাটি। ২৬ মামলায় টাঙ্গাইলের জাহ আলম কার ভুলে বিনা দোষে ৩ বছর কারাবন্দী ছিলেন, তা তদন্তে গত ৩ ফেব্রুয়ারি দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। সেই নির্দেশ মেনে মাসখানেক পর ১৩২ পৃষ্ঠার প্রতিবেদন দেয় সংস্থাটি। প্রতিবেদনে দুদক বলছে, ওই ঋণ জালিয়াতির মূল ঘটনা ঘটেছে সোনালী ব্যাংকের নিকাশ ঘর বা ক্লিয়ারেন্স রুমে, যার মূল কারিগর সোনালী ব্যাংকের স্টাফ মাইনুল। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অব্যবস্থাপনায় ঋণ কেলেঙ্কারি ঘটে। জাহ আলমকে শনাক্ত করে ব্যাংক কর্মকর্তারাই। কাজেই এই ঘটনায় দুদকের দায় দেখছেন না সংস্থাটির আইনজীবী। ব্যাংকের মাধ্যমেই আমরা তথ্যপত্র পেয়ে আমরা চার্জশিট দাখিল করেছি। ইন্ট্রোডিউসার ব্যাংক অফিসিয়ালসরা ওনাকে আইডেন্টিফাই করেছে। আমরা সে কথাগুলি ক্যাটাগরিক্যালি আমাদের এফিডেভিট ফ্যাক্টসে দুটো রিপোর্ট সহ আমরা দাখিল করেছি। রিপোর্টে বলা হয়, চ্যানেল 24-এর অনুসন্ধানী প্রতিবেদনের কারণেই পুরো ঘটনাটি আবারও তদন্তে নামে দুদক। যখনই আমরা চ্যানেল 24-এর মাধ্যমে ২৮শে ফেব্রুয়ারি জানতে পারলাম একটা চ্যানেল 24 নামে একটা ইলেকট্রনিক মিডিয়া আছে বাংলাদেশে, যখনই আমাদের কমিশনার তদন্ত মহোদয় এটা জানলেন, তখনই কমিশন সবার উনি আয়োজন করলেন যে একটা ইলেকট্রনিক মিডিয়া আছে চ্যানেল 24, এখানে একটি সংবাদ প্রচারিত হয়েছে, তার নাম সার্চ লাইট। তার ভিত্তিতে উনি সমস্ত তথ্যপত্র জোগাড় করলেন এবং কমিশনের জরুরি সভায় বসলেন। রাষ্ট্রপক্ষ বলছে, এই ঘটনায় বুধবার আদালতে শুনানি হবে, তারপর জাহ আলমের ঘটনার দায় ঠিক করবেন হাইকোর্ট। তো আগামীকালকে দুদকের পক্ষ থেকে যে প্রতিবেদন আসবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানেই বোঝা যাবে যে আসলে প্রকৃত অপরাধী কারা এবং সেই অনুযায়ী আদালতের দাখিল সাপেক্ষে মহামান্য আদালত বিচার আনতে ওনারা প্রয়োজনীয় আদেশ দেবেন বলে আমরা বিশ্বাস করি। মাসখানেক আগে মুক্তি পায় জাহ আলম, তার বিরুদ্ধে সমস্ত মামলা বাতিল করেন হাইকোর্ট। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন, তবে আসার কথা হলো তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ফিলিপ কোহের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ থেকে তার সাথে যাওয়া ডাক্তার আবু নাসার রিজভী জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগের থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া পাচ্ছি। সেখানে অবস্থান করা দলীয় নেতারাও জানাচ্ছেন, আগের চেয়েও উন্নতি হয়েছে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের।
এখানে ডাক্তার সাহেবরা বলেছেন আগের চেয়ে একটু অবস্থা ভালো আছে এবং 5 থেকে 7 দিন এইখানে অবস্থান করবে এবং তারা এখানে বলেছেন তার যে হার্ট এবং কিডনিতে একটু সমস্যা আছে হালকা, এটা কিভাবে দ্রুত সমাধান করে ইনফেকশন যেটা আছে সেটা দ্রুত সমাধান করে তার পরবর্তীতে যেটা সার্জারি করা যায় সেটা তারা পুরো বোর্ড ডিসিশন নেবে, সেভাবে এখানে কাজ শুরু হয়েছে। সোমবার বিকেলে ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় ওবায়দুল কাদেরকে। রাত 8টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছায়। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সিঙ্গাপুর থেকে টেলিফোনে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। আমরা কথা বলার চেষ্টা করছি তার সাথে স্কাইপিতে। জনাব জাহাঙ্গীর, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ তো ইতিমধ্যে বলে দিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে তার ওপেন হার্ট সার্জারি হবে। তো এখন শারীরিক কি অবস্থা দেখছেন আপনি? হ্যালো, জি জনাব জাহাঙ্গীর আলম, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনারা জানেন গতকালকের থেকে আজকে দুপুর পর্যন্ত এবং বিকেলে, এখন সিঙ্গাপুরের সময় হচ্ছে 9টার উপরে বাজে, 9টা 6 মিনিট। এখন অবস্থা যেটা সর্বশেষ ডাক্তার যেটা জানিয়েছে তার আগের থেকে শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে এবং তাদের যে প্রেশার এবং আপনার যে কিডনির যে কথাটা বলেছিল সেটা এখন ডায়ালিসিস না করলে হয়তো বা চলবে, সে ধরনের একটি পরামর্শ ডাক্তার বিশেষজ্ঞরা বলছে এবং বাবি সহ দেখে আসছেন আগের থেকে তার সার্বিকভাবে একটু উন্নতির দিকে হচ্ছে। সেই হিসাবে আমরা বলেছি দেশবাসী সবাই যেন দোয়া করে এবং ডাক্তারদের চিকিৎসা এবং তাদের সার্বিক সহযোগিতা এবং আল্লাহর অশেষ সহমতে আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা সুচিকিৎসার মাধ্যমে পরে আবার দেশে ফিরে আসতে পারবে। সেই হিসাবে সবার সহযোগিতার মাধ্যমে এখানে আপনারা জানেন সিঙ্গাপুরের যে নিয়ম অনুযায়ী এখানে কেউ ওনাকে সরাসরি দেখার মতন অবস্থা খুব একটা এখানে ডাক্তাররা অ্যালাউ করে না। সেই সময় আমরা বলছি যারা যে অবস্থায় আছেন সবাই আপনারা দোয়া করবেন, আমরা সবার সহযোগিতার মাধ্যমে উনি যেন সুস্থ হয়ে এবং সার্বিকভাবে যেন ওনার শরীরের আল্লাহ যেন ওনাকে স্বয়ংসম্পূর্ণ করে দেয়, সেজন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি। সেই হিসাবে এখানে বাবি আছেন এবং আমাদের যে পিজির ডাক্তার আছেন এবং আমাদের বাংলাদেশের অনেক লোকে এখানে উপস্থিত আছেন। নিশ্চয়ই আমরা সকলে দোয়া করছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সিঙ্গাপুর থেকে টেলিফোনে যুক্ত হয়েছিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এবার অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বিএনপির 6 সদস্যের একটি দল এই দাবি জানায়। জবাবে খালেদা জিয়ার সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানান স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনে আবারও তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়া হবে। বার্ধক্যের কারণে অনেকদিন ধরে বেশ কিছু রোগে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটা জানিয়ে বিভিন্ন সময় তার স্বজন এবং বিএনপি নেতারা অভিযোগ করেন সুচিকিৎসা পাচ্ছেন না দলের চেয়ারপারসন। গত 1 বছরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার 2 দফা পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারদের পরামর্শে আবারও পাঠানো হয় কারাগারে। এই অবস্থায় বিএনপি নেতারা আবারও অভিযোগ তোলেন অনেক অসুস্থ বেগম জিয়া। তাই সুচিকিৎসা এবং মুক্তির দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানান। তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেসব পরীক্ষা নিরীক্ষা কারাগারে সম্ভব সেগুলো সেখানেই হবে, প্রয়োজনে হাসপাতালে নেয়ার কথাও বলেন তিনি। বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা প্রয়োজনে তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে আমরা পাঠিয়ে দেব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়াই আদালতে তাদেরকে জানিয়েছেন তার শারীরিক অসুস্থতার কথা। তিনি বলেছেন প্রথমবারের মতো যে আমি অসুস্থ, আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি আমার অসুখে, হুইল চেয়ারে করে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। বুয়েট পরীক্ষিত আন্তর্জাতিক মানের RL X-Power 345 অ্যাঙ্গেল চ্যানেল, যা স্থাপনাতে রাখে শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী। ঢাকার নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদে এবার মূল টার্গেট আবাসন প্রকল্প।
এসব উচ্ছেদের পর নদীর পানি দূষণমুক্ত করার প্রকল্প হাতে নেবে সরকার। রাজধানীতে ফের উচ্ছেদ অভিযান শুরু করে এসব জানিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। আজকে সকালে বসিলা থেকে এই কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় দফায় অভিযান চলবে 28 মার্চ পর্যন্ত। রাজধানীর বসিলায় সকাল 9টায় শুরু হয় বিআইডব্লিউটি এর দ্বিতীয় দফার অভিযান। প্রথম দিনে উচ্ছেদ করা হয় বুদ্ধিজীবী সেতুর নিচের অবৈধ স্থাপনা। এবার বুড়িগঙ্গা তুরাগের তীরের অবৈধ আবাসন প্রকল্পগুলো উচ্ছেদই মূল উদ্দেশ্য। আমাদের এবার টার্গেট থাকবে এই পর্বে যে হাউজিং কোম্পানিগুলো যেগুলো নদীর একেবারেই নদী গর্ভ ভরাট করে আপনার হাউজিং করে উঠেছে সেগুলোকে অপসারণ করা। তবে স্থানীয়দের অভিযোগ পূর্ব ঘোষণা থাকলেও সীমানা নির্ধারণ করেনি বিআইডব্লিউটিএ। জায়গা আছে জিনিসপত্র সবই করে সরাই রাখেন এ পর্যন্ত কইছে খালি গান দিয়া নির্দিষ্ট একটা সীমানা দেওয়া গেত যে আমরা এই সীমানার মধ্যে তোমরা বাইঙ্গা দাও, তাহলে আমরা নিজে ইচ্ছেই আমরা বাইঙ্গা দিয়ে আমরা সইরা যেত। এখানে কোনো বিআইডব্লিউটি এর জায়গা না, এখানে সরকারি কোনো জায়গা নাই। আমরা কখনো এই এলাকার লোক নদী বইরা কাছে যায় নাই, নদী বাইঙ্গা আমাদের কাছে আসছে। একটা পিলার দেওয়া হয় বা মাপের চিহ্ন দেওয়া হয়, তাহলে আমরা বসিলা গ্রামবাসী আতঙ্ক দেখে বাঁচতে পারি। বিআইডব্লিউটি এর দাবি, জেলা প্রশাসনের সপ্তাহব্যাপী জরিপের পর আইন মেনেই অভিযান চলছে। এটা জেলা প্রশাসন, বিআইডব্লিউটি এরা ডিজিডিএলআর অফিস এরা সব সার্ভে করেছে, সার্ভেতে চিহ্নিত হয়েছে। লাল চিহ্ন দিয়ে মাইকিং করে আজকে 3টা পেপারে ফ্লাশ করে বিভাগ দিয়ে তারপরে আমরা উচ্ছেদে নেমেছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে রাজধানীর চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করার প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। হাসনাত রাব্বি, চ্যানেল 24, ঢাকা। পুরান ঢাকা থেকে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম সরানোর অভিযানে 100 মণ মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক জব্দ করা হয়েছে। বেশ কিছু কারখানার মালিককে জরিমানা করা হয়েছে 12 লাখ টাকা। পঞ্চম দিনেও আবাসিক এলাকায় গড়ে ওঠা প্লাস্টিক কারখানায় অভিযান চালানো হয়। এ নিয়ে কিছু জায়গায় ব্যবসায়ীরা ক্ষোভ জানিয়েছেন। আজকে দুপুরের পর মেডফোর্ড এলাকায় পারফিউমারি কেমিক্যাল গোডাউনে অভিযান চালিয়েছে র্যাব। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্স মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু করে রাজধানীর কয়েকটি এলাকায়। বক্সিবাজারের উর্দু রোড ও জয়নাগ রোডের কয়েকটি আবাসিক ভবনে মেলে মজুত করে রাখা বিপুল প্লাস্টিক। বাড়ির মালিকদের সতর্ক করা সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় ওইসব ভবনের। তবে অভিযানকে অযাচিত বলেন সব কারখানা মালিকরা। ক্ষোভ জানান হঠাৎ করে ইউটিলিটি বিচ্ছিন্ন করে দেওয়ার। আমাদের এই ফ্যাক্টরির কারণে এই বিল্ডিং কোনো ঝুঁকিপূর্ণ নাই, এখানে কোনো দায়িত্ববোধত্ব কোনো কিছু নাই। এখন আমাদেরকে যদি সময় সুযোগ না দেয়, আপনার লাইনটা কাইটা দিলে আমরা এখন কোথায় যাব? চকবাজারের চুরিহাট্টায় কেমিক্যাল গোডাউনে অন্তত 72 জন নিহতের পরও বাসাবাড়িতে এসব কাঁচামাল মজুদ রাখায় বিস্ময় প্রকাশ করে টাস্ক ফোর্স। প্লাস্টিক যে কেমিক্যালস, এটা যখন ওখানে আগুন লাগবে, যে ধোঁয়াটা হবে, এটা কি শ্বাসনালীতে যাবে না? সেটা মানুষ মারা যাবে না? আপনারা নিজের দেখলেন প্রতিটা বাসার নিচেই হলো গোডাউন, তাদের লাইসেন্স নাই তো, এবং লাইসেন্স তো দূরের কথা। দুপুরের পর মিডফোর্ড এলাকায় অভিযান শুরু করে র্যাব, যেখান থেকে দেশের প্রায় সব জায়গায় যায় কেমিক্যাল ও কেমিক্যাল জাতীয় পণ্য। এ সময় বেশ কিছু দোকানে পাওয়া যায় মেয়াদ উত্তীর্ণ ও মানহীন কেমিক্যাল। যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু উপরে কিন্তু 3 তলা এবং 4 তলা কিন্তু উপরে কিন্তু ফ্যামিলি বাসা, তার নিচে কিন্তু রাখা হয়েছে আসলে এই ধরনের কেমিক্যালস পদার্থ। এবং এই ধরনের কেমিক্যাল পদার্থের একটা উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে ফ্লেমেবল বা দাহ্য পদার্থ, যে কোনো সময় আগুন লাগলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই কেমিক্যালসের একটা সিংহভাগ অংশই হচ্ছে কিন্তু আপনার মেয়াদ উত্তীর্ণ। মিডফোর্ড ব্যবসায়ীদের দাবি, সরকারের নির্দিষ্ট করে দেয়া 29টি দাহ্য কেমিক্যাল তারা সরিয়ে রেখেছেন। তবে আবাসিক এলাকা থেকে সরতে আরও সময় প্রয়োজন। আমাদের কিছু অসুবিধা আছে, আমরা কিছু নিয়ম ভঙ্গ করে এই এলাকায় ব্যবসা করেছিলাম প্রায় 5 যুগ হলে। এখন যেহেতু সরকার বলতেছেন আমাদের চলে যেতে, আমাদেরকে একটু যৌক্তিক সময় দেওয়া হোক, যে ধার্য ছাড়া যে কেমিক্যালগুলো আছে এটা আমরা অতি সত্বর সরায় নেব। র্যাব জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিতে আবাসিক এলাকা থেকে সব কেমিক্যালের মজুদ না সরানো পর্যন্ত অভিযান চলবে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। জাপানি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জের 2500 হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল। এই জন্য 2582 কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলতি অর্থ বছরের 18তম সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ৬,২৭৬ কোটি টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের জন্য মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সংস্কার। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, চলতি মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫.২৬ ভাগ, যা আগের মাসে ছিল ৫.১৪ ভাগ। মিষ্টি দুষ্টু ভালোবাসায় ডেকো ক্ষীর কুকিজ। থামছেই না পাক ভারত উত্তেজনা। এবার রাজস্থান সীমান্তে পাকিস্তানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি ভারতের, আর পাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা করায় একটি ভারতীয় সাবমেরিন ফিরিয়ে দেবার দাবি করেছে পাক কর্তৃপক্ষ। এই লড়াইয়ে কে জয়ী, মোদি না ইমরান, তা নিয়ে মেতেছে চিরবৈরী দেশ দুটি। বিশ্লেষকরা বলছেন, সামনের লোকসভা নির্বাচনে বালাকোট অভিযানে হতে চলেছে বিজেপির তুরুপের তাস। শাকিল মাহমুদের রিপোর্ট। মিরেজ 2000 অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট ও আজাদ কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। এর পরদিন পাক বিমানের হামলায় বিধ্বস্ত ভারতের 2 যুদ্ধ বিমান। উইং কমান্ডার অভিনন্দনের আটক, ভারতে ফেরা। যুদ্ধের দামামা কিছুটা শিথিল হলেও মঙ্গলবার রাজস্থানে পাক ড্রোন ভূপাতিত। সীমান্ত রেখায় প্রতিদিনই চলছে গুলি, ঘটছে প্রাণহানিও। থেমে থেমে চলা এই পাক ভারতের লড়াইয়ে কে জয়ী, মোদি না ইমরান, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নায়ককে তা নিয়ে মেতেছেন চিরবৈরী দেশ দুটির বাসিন্দারাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ পাওয়ার দাবিদার। তিনি পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছেন, ওই দেশটি ধ্বংস হয়ে যাক। ইমরান খান সাহেব নে কওমি কিয়াদত কা হক আদা কর দিয়া হ্যায়। সঠিক সময়ে ইমরান নিজেকে আমাদের যোগ্য নেতা প্রমাণ করেছেন। শুধু আমরাই না, ভারতের মানুষও তার প্রশংসা করছে। পাকিস্তানি কিয়াদত কে লিয়ে চুন চুন করকে হিসাব লেনা এ মেরি ফিতরত হ্যায়। লোকসভা নির্বাচনের প্রচারণায় নেমে গেল 3 দিন প্রতিটি সমাবেশেই সার্জিক্যাল স্ট্রাইককে বড় সাফল্য হিসেবে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हमारे देश की सेना पर भरोसा है। হামলাকারীরা পাতালে লুকিয়ে থাকলেও তাদের খুঁজে বের করা হবে। 40 বছর ধরেই জঙ্গিরা ভারতের বুককে গুলিবিদ্ধ করছে। যারা কেবল ভোটের রাজনীতি নিয়েই অন্ধ হয়ে আছে, এগুলো তাদের চোখে পড়ে না। मुझे विश्वास करना चाहिए। বিশ্লেষকরা বলছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বালাকোট অভিযানই হয়ে উঠছে শাসক দলের তুরুপের তাস। ঢেকে যাচ্ছে কৃষি ও কৃষকের সমস্যা, রাফাল দুর্নীতি কিংবা বছরে 2 কোটি চাকরি না দিতে পারার ব্যর্থতা। নির্বাচনের আগ মুহূর্তে বলা চলে এই ঘটনা অনেকটা মোদির ইচ্ছেরই প্রতিফলন। কারণ যে করে হোক ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন তিনি। তবে এটি যে মোদির ভুল সিদ্ধান্ত ছিল তা অনেকটা পরিষ্কার। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে নোট বাতিলের ধাক্কা অথবা অভিন্ন পণ্য ও পরিষেবা কর সবকিছুর ব্যর্থতা ছাপিয়ে এবারের ভোটের মাঠে বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক 2, জানিয়ে বিরোধীরাও সরব। শাকিল মাহমুদ, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ। আপনারা দেখছেন সন্ধে 7টার খবর। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি আন্তরিকভাবে চায় বর্তমান সরকার। ফলে আন্দোলনের চিন্তা বাদ দিয়ে জনগণের কথা বলতে সংসদে আসতে হবে বিএনপিকে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি আরও জানিয়েছেন, খালেদা জিয়ার কারাগার থেকে মুক্তির জন্য রাজপথ নয়, আইনি লড়াই করতে হবে দলটির নেতাকর্মীদের। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোটারদের সম্পূরক তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের প্রচারণায় সরব ক্যাম্পাস। সবাই নিজেদের ভবিষ্যৎ কাজের ধরন তুলে ধরছেন প্রার্থীদের কাছে। তবে কোনো প্রার্থী প্রচারণায় বাধা পাওয়ায় লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
শোভাযাত্রায় নিজেদের প্রার্থীদের প্রচারণায় নেমেছে প্রগতিশীল ঐক্যজোট। কলা, মোকাররম, মোতাহার হোসেন ভবন ও কার্জন হল ঘুরে সব ভোটারের কাছে পৌঁছাতে চেষ্টা করেন তারা। এ সময় প্রার্থীদের অভিযোগ, হলে পূর্ণাঙ্গ সহাবস্থান এখনো না থাকার। যেভাবে হলগুলোতে এখানে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করে রাখা হয়েছে, সেইটা ভাঙার জন্য আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং আমরা তাদেরকে অভয় দিচ্ছি যে আমরা তাদের পাশে আছি, তারা যেন তাদের ভোটটা দেয়, যোগ্য প্রার্থীকে দেয়। ছাত্রদলও কলাভবন এলাকায় নিজেদের প্রচারণা চালিয়েছে। ভোটারদের কাছে তুলে ধরেন নির্বাচিত হলে কি কি কাজ করতে চান তার তালিকা। ছাত্রদলেরও অভিযোগ, হলের বৈধ ছাত্র হলেও সব প্রার্থী হলে থাকতে পারছেন না। আমরা শুরু থেকেই বাধার সম্মুখীন হয়ে আসছি। আপনারা অমর ঐক্য হলের একটা ঘটনা জানেন। আর হচ্ছে আপনার বিভিন্ন ওই হলের প্রার্থীদেরকে আপনার ফোনে হুমকি দেওয়া হচ্ছে। ছাত্রলীগ মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী পরিষদকে দেখা যায় ক্যাম্পাসে এবং একই সঙ্গে হলে হলে প্রচারণা চালাতে। দেশের উন্নয়নের জোয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার প্রতিশ্রুতিও দেন ভোটারদের। ছাত্রদল যে অভিযোগ করছে, তারা মেয়েদের 5টি হলে একটি প্যানেল দিতে পারেনি। তাদের সাংগঠনিক ব্যর্থতা এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে মানসিক দূরত্ব, সেটাকেই তারা হচ্ছে ঢাকার জন্য, শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই ধরনের অভিযোগ করছে। কোটার নামে যারা রাজনীতি সুবিধা নিতে যাচ্ছে এখন, সেই নুরুল রাশেদরা কিন্তু অবাধে প্রচারণা চালাচ্ছে, বরঞ্চ অনেক ক্ষেত্রে ছাত্রলীগের নামে কুৎসা রটাচ্ছে। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের মতো করে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনও জানিয়েছে, কেউ কাউকে বাধা দিচ্ছে, এখন পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে এমন অভিযোগ পাননি। এখানে সহাবস্থানের কোনো সমস্যা নেই, কোনো অভিযোগ আমরা এই দীর্ঘ সময়েও পাচ্ছি না। পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব এবং প্রচারণায় যা নির্বাচনে বাধা দিবে সেটা আমাদের আচরণ বিধির পরিপন্থী, সুতরাং আমরা অবশ্যই সেটা ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয়ের 18টি হলের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে সম্পূরক ভোটার তালিকা। আগের তালিকায় যাদের ভুল ত্রুটিতে নাম বাদ পড়েছে, এবার তাদের সংযোজন করা হয়েছে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। রেলওয়ে সেবা নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। হুঁশিয়ারি দেন, 1 মাসের মধ্যে কমলাপুর রেল স্টেশনের সেবার মানে পরিবর্তন আনতে না পারলে যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানান, 11 মার্চ থেকে নতুন 7টি আন্তনগর ট্রেনের টিকিট কাটতে জাতীয় পরিচয়পত্র লাগবে। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন খোঁজখবর নেন যাত্রী সেবায় কে কি কাজ করছেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনে সেবার মান নিয়ে অসন্তুষ্ট তিনি। যাত্রী সেবার মান বাড়াতে সময় বেঁধে দেন 1 মাস। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে এর যে ম্যানেজমেন্ট, টিকিটিং যে ব্যবস্থা, মানুষের কিছু কিছু হয়রানি, এই সমস্ত কিছুতেই আমার অসন্তুষ্টি আছে। আগামী 5ই এপ্রিল আমি আবার এই রেল স্টেশনে ভিজিটে আসবো। এর ভিতরে যদি আপনারা এই জিনিসগুলো ইমপ্রুভ করতে না পারেন, তাহলে যারা যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে অন্তপক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। রেলপথ মন্ত্রী জানান, আগামী 11ই মার্চ থেকে চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী সহ আন্তনগর 7টি ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র লাগবে। এনআইডি কার্ড হলে আপনার যারা কালোবাজারি করে, তারা হয়তো এইটা করতে পারবে না। ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন ও পদ্মা রেল সংযোগ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হবে বলে জানান রেলপথ মন্ত্রী। আমাদের রেলওয়ে কিন্তু। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরো একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, নিশ্চয়ই সাথে থাকবে। আমন্ত্রণ আরো একবার সন্ধ্যে 7টার খবরে জানাবো আরো কিছু খবর। শিগগিরই ঢাকা উত্তরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ফুটপাত নিয়ন্ত্রণে নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। বিকেলে আশুলিয়ায় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান। নতুন মেয়র আরও বলেন, ঢাকার প্রধান সমস্যা হচ্ছে যানজট। এই যানজট দূর করে ঢাকাকে আধুনিক নগরী করে গড়ে তোলা হবে। এছাড়া যেসব খেলার মাঠ দখল হয়ে আছে সেগুলো শিগগিরই দখলমুক্ত করা হবে। সেই সাথে ঢাকাকে মাদকমুক্ত ও মশামুক্ত করা হবে বলেও জানিয়েছেন নতুন মেয়র আতিকুল ইসলাম।
আজকের যে আনন্দ সেটা কিন্তু কিছুই হয় নাই। পরিবর্তে বিমান ছিনতাই চেষ্টা মামলায় জব্দ হওয়া সব আলামত আদালতের নির্দেশে ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে দুপুরে মামলা তদন্তকারী সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আলামতগুলো হস্তান্তর করে। সংশ্লিষ্টরা জানিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করে সিআইডি তাদের মতামত দেবে। গেল 24 ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবি যাবার সময় বিমান বাংলাদেশের ময়ূরপঙ্খী উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। তবে চট্টগ্রামে অবতরণের পর যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় অভিযুক্ত যুবক পলাশ আহমেদ। এ ঘটনায় প্রথমে একটি খেলনা পিস্তল সহ প্রায় 15টি আলামত সংগ্রহ করা হয়। পরে বিমানের ভেতর থেকে 2টি বুলেটের ধাতব অংশ সংগ্রহ করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এবার জিপিএইচ ইস্পাত হাল না ছাড়ার গল্প। নওগাঁর বদলগাছির নারী হ্যান্ডবল টিম পরপর দুবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এই দলটি। এবার লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে সেরা হওয়া। সংশ্লিষ্টরা বলছেন নারীদের এগিয়ে যাওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত এটি। তৌহিদ ইসলামের ক্যামেরায় হারুনুর রশিদ চৌধুরীর রিপোর্ট। এ যেন স্বপ্ন পূরণের দৌড়। বদলগাছির প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই নারী হ্যান্ডবল টিমের লক্ষ্য এখন সীমান্তের ওপার থেকে বিজয় ছিনিয়ে আনা। কারণ এরই মধ্যে হ্যান্ডবল প্রতিযোগিতায় তারা দেশসেরা হয়েছে দুবার। স্থানীয় লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগেই শুরু করেছিলেন হ্যান্ডবল খেলা। এরপর স্বেচ্ছাশ্রমে একজন কোচের সহযোগিতায় তারা এগিয়ে যেতে থাকে। আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া যে আমাদের কোচ আমাদের গ্রাম অঞ্চলের মেয়েদের শিখাইছে এন্ড আমরা জাতীয় দলে অনেকেই খেলি। আমাদের কোচও আমাদের সেভাবে শিক্ষা দিচ্ছে যাতে আমরা ভবিষ্যতে আবারও চ্যাম্পিয়ন হতে পারি, দেশের মুখ এবং কি আমাদের এই বদলগাছি থানার মুখ উজ্জ্বল করতে পারি। ক্যাম্প পাইতাম আমরা 1 মাস বা 1.5 মাসের জন্য, তো তাহলে আমাদের অনেকটা ভালো হইতো। এর আগে এই স্কুলের 4 জন শিক্ষার্থী খেলেছেন জাতীয় দলে। এবার নতুন করে অনূর্ধ্ব 17 জাতীয় টিমে ডাক পেয়েছেন আরও 4 জন। তবে এই সফলতা একদিনে আসেনি। 1 বছর খেলা শুরু করতেই আমরা দেখি যে সেই মেয়েদের বিয়ে হয়ে যায়। বহু প্রতিকূলতার মাঝখানে চড়াই উত্তরায় পার করে আজকের এই জায়গায় এসেছি। আসলে যে কোনো প্রাপ্তি আনন্দের বহিঃপ্রকাশ বোঝানো যাবে না। মেয়েদের আগ্রহ বিবেচনায় শুরু থেকেই সহযোগিতা দিয়ে আসছে নওগাঁ জেলা প্রশাসন। আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সফলতা ছিনিয়ে আনতে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানালেন ইউএনও। তাদের জন্য কিটসের ব্যবস্থা করা হয়েছে, ট্রাউজার, ট্র্যাকস্যুট। আর যখনই কোনো জায়গায় খেলতে যাই তখনই তাদেরকে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি আর্থিক সহায়তা করার জন্য। নওগাঁর বদলগাছি উপজেলার এই স্কুলের হ্যান্ডবল টিম এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে 2বার চ্যাম্পিয়ন এবং 3বার রানার্স আপ হয়েছে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার খবর। এবার দেশের বাইরের খবর জানাবো। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না গেলবারের ডেমোক্রেট পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টন। মার্কিন টেলিভিশন চ্যানেল নিউজ 12কে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নিলেও রাজনীতিতে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন হিলারি। ট্রাম্প প্রশাসনকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ক্ষমতাসীনরা অনেক প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। দেশব্যাপী হতাশা আর বিভেদ তৈরি হয়েছে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটরাই জয় পাবে বলে আশা করেছেন তিনি। কলোরাডোর সাবেক গভর্নর জন হিকেনলোপার, ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হ্যারিস সহ মোট 14 জন আগামী নির্বাচনে ডেমোক্রেট পার্টির মনোনয়ন দৌড়ে নাম লিখিয়েছেন। এবার এক নজরে জানিয়ে দিচ্ছি বিশ্বের আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। ভারতের ক্ষমতাসীন বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে। যদিও এখনো তা স্বীকার করেনি দলটি, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ায় বিব্রত বিজেপি। আফগানিস্তানের কান্দাহার ও হেলমান্দ প্রদেশ এবং পাকিস্তানের খাইবার পাখতুন ও বেলুচিস্তানে ভারী বর্ষণ, বন্যা ও তুষারপাতে মারা গেছে অন্তত 45 জন। ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। জাতিসংঘের কালো তালিকাভুক্ত সব সশস্ত্র গোষ্ঠীর সম্পদ বাজেয়াপ্ত করবে পাকিস্তান। সোমবার এই কথা জানায় দেশটির সরকার। তবে পুলওয়ামা হামলার জন্য দায়ী জৈশ-ই-মোহাম্মদকে নিয়ে বক্তব্য পাওয়া যায়নি। এবার মিনিস্টার সৌজন্যে জানাবো নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর।
সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন ওয়েলিংটনে। ওপেনার সাদমান ইসলাম জানিয়েছেন, প্রথম টেস্ট হারলেও তামিম, মাহমুদুল্লাহ আর সৌম্য সরকারের সেঞ্চুরি লড়াইয়ের স্পৃহা জাগিয়েছে দলে। নিউজিল্যান্ড থেকে এ নিয়ে আরো জানাবেন সামিউল টিটু। হ্যামিল্টন টেস্টে বুক চিতিয়ে লড়েছেন, দলের মধ্যে সাহস দিয়েছেন তামিম ইকবাল, স্টিভ রোডসের বড় আস্থা। মাঠের বাইরেও অভিভাবকের মতোই ছায়া হয়ে টিম টাইগার্সের হেড কোচ। প্রেরণার কেন্দ্রবিন্দু যে তামিমের সঙ্গে সৌম্য ও মাহমুদুল্লাহর 3 টন, যা দেখেছে হ্যামিল্টন। দলীয় অর্জনের দিক থেকে দেখলে অবশ্য প্রাপ্তিটা শূন্য। ম্যাচ না জেতায় সব কীর্তি হয়েছে বিবর্ণ। তবে ইতিবাচক একটা পরিবর্তনের ইঙ্গিত দলের ভেতরে। লড়াইয়ের স্পৃহা জেগেছে ক্রিকেটারদের মনে। এত ভালো কামব্যাক করছি, ইনশাআল্লাহ নেক্সট আমাদের যেরকম হয়েছে যে লাস্ট ইনিংসটা চেষ্টা করবো যে আমরা পরের ম্যাচে ফার্স্ট ইনিংস থেকে আমরা যেরকম কামব্যাক করছি ইনশাআল্লাহ আমাদের সবাই ভালো খেলবে। আমি এখানে উইকেটটা খেলছি, হয়তো নেক্সট যে ম্যাচটাতে খেলবো হয়তো একটু উইকেট চেঞ্জ থাকবে। সাদমানের মতে মাঠের লড়াইয়ের মূল প্রস্তুতিটা মানসিক, সেটা সেডন পার্কে রান না পাওয়া মুমিনুল মিঠুনের ক্ষেত্রে আরও প্রযোজ্য। অন্যদিকে কবজির ইনজুরিতে এখনও মুশরে আছেন মুশফিক। ওয়েলিংটনে অনুশীলনে নামলে বুঝতে পারবেন ব্যথার অবস্থা। শুক্রবার পরের টেস্ট শুরুর আগে হাতে 2 দিন সময়। এর মাঝেও ওয়েলিংটনের তীব্র বাতাসের সাথে মানিয়ে নিতে হবে। অমন কন্ডিশনে নীল ওয়াগনার হয়ে উঠতে পারেন আরও দুর্ধর্ষ। বাংলাদেশের প্রস্তুতিতে এই দুটো ফ্যাক্টরই থাকবে গুরুত্বপূর্ণ। আমি তো ওয়াগনারকে ফার্স্ট ফেস করলাম এরকম, আর এখন বুঝতে পারলাম যে ওয়াগনার কীভাবে ফেস করে নিজের জন্য ভালো। বাতাস তো এটা থাকবে, এটা ন্যাচারাল ইস্যু, এটা কোনো সমস্যা হবে না আমার মনে হয়। যদি আমরা নর্মালি খেলি অবশ্য ওইটা যদি মাথায় নিই তাহলে হয়তো প্রবলেম হবে। আমার মনে হয় যে এটা মাথায় না নয় বেটার। হ্যামিল্টন থেকে সড়ক পথে অকল্যান্ড, সেখান থেকে ফ্লাইটে ওয়েলিংটন। বাংলাদেশের মতো নিউজিল্যান্ডও নতুন গন্তব্যে। সামিউল টিটু, চ্যানেল 24, নিউজিল্যান্ড। আমরা শেষ করব সন্ধ্যায় 7টার খবর। তার আগে সিলন্টির শিরোনামগুলো আরও একবার। জাহালম ইস্যুতে ঋণ কেলেঙ্কারির মূল হোতা সোনালী ব্যাংকের কর্মচারী মাইনুল, নিজেদের দায় অস্বীকার করে হাইকোর্টে দুদকের প্রতিবেদন। সপ্তাহখানেকের মধ্যে ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারির চিন্তা ভাবনা, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি বিএনপির আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। নদী রক্ষায় মূল টার্গেট অবৈধ আবাসন প্রকল্প উচ্ছেদ, কেমিক্যাল গুদাম সরানোর অভিযানে 100 মন মেয়াদোত্তীর্ণ রাসায়নিক জব্দ। পাক ভারত উত্তেজনায় নতুন রসদ, পাকিস্তানি ড্রোন ভূপাতিত ও ভারতীয় সাবমেরিন ফিরিয়ে নেয়ার পাল্টাপাল্টি দাবি। দর্শক, এই ছিল এখনকার মতো। একটু পরে স্পোর্টস 24 নিশ্চয়ই দেখবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।